হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমরা যারা এসএসসি 2027 ব্যাচের আছো, তোমাদের প্রি টেস্ট এক্সাম সামনেই শুরু হয়ে যাবে। খুব বেশি হলে 1 মাস সময় আছে, আবার কারো কারো হয়তো একটু বেশি সময় আছে, কিন্তু এই মুহূর্তেই তোমাদের পুরো প্রিপারেশনটা গুছায় নেওয়া উচিত। তো আজকে আমরা কেমিস্ট্রির প্রিপারেশনটা কিভাবে গুছাবা তোমরা, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আমি আছি তোমাদের সাথে সীমান্ত। আমি বুয়েটে পড়াশোনা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তোমরা হয়তো অনেকে আমাকে আগেও দেখেছো, অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি, বেশ ভালো লাগছে। আজকে আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের কি কি চ্যাপ্টার গুলো আছে। তো দেখো, তোমাদের টোটাল 12টা চ্যাপ্টার আছে। এখন এগুলোর মধ্যে সবগুলো চ্যাপ্টারই আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট না। কোন কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট আগে সেটা দেখি। সবার আগে দেখো, এই তিনটা চ্যাপ্টার, চ্যাপ্টার 3, চ্যাপ্টার তোমার হচ্ছে 4, চ্যাপ্টার 4 খুবই ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 5ও খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে। কেন পড়তে হবে? দেখো, এটা এমন না যে তিনটা চ্যাপ্টার থেকে সিকিউ আসবে বলে পড়তে হবে, ব্যাপারটা এমন না। কারণ তোমার ওভারঅল রসায়নের পুরো বেসিকটাই এখানের মধ্যে ডিপেন্ড করে এই চ্যাপ্টার গুলোর উপর। তো এগুলো থেকে প্রশ্ন তো আসবেই, সিকিউ এমসিকিউ সবকিছুই আসবে। তার উপরও তোমার রসায়নটা যদি বুঝতে হয় তাহলে এই তিনটা চ্যাপ্টার পড়তেই হবে, প্রি টেস্টে এগুলো বাদে যাওয়া যাবে না। এই তিনটা চ্যাপ্টার, এখানের মধ্য থেকে তুমি মিনিমাম 2টা সিকিউ পাবা। কয়টা? মিনিমাম 2টা সিকিউ পাবা, 3টাও পেতে পারো যদি ভাগ্য ভালো থাকে। এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি 2টা সিকিউ, তোমার টোটাল 7টা সিকিউ আছে, তার মধ্যে এই দুইখান থেকে 2টা পেয়ে যাচ্ছ। আর তোমার এমসিকিউ একদম ভালো অ্যামাউন্টের পাবা। সো এই তিনটা চ্যাপ্টার পড়তে হবে। এরপর এই যে 6 নাম্বার চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাও যদি তোমরা মানে, এখন তোমরা অনেকে এমন আছো যারা হচ্ছে এই চ্যাপ্টারটাকে একটু ভয় পাও কারণ এখানে ম্যাথ আছে। আবার অনেকে আছে যারা এই চ্যাপ্টারটাকেই পছন্দ করো কারণ এখানে ম্যাথ আছে। তো যারা এই চ্যাপ্টারটা পছন্দ করো, এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ পাবা। সো তুমি অবভিয়াসলি এটা পড়বা। আর যারা হয়তো মানে একটু কম পড়েছো, তোমরা যদি পড়তে পারো তাহলে তো ভালো, আর যদি মনে করো যে না আমি পারবোই না, তাহলে তার কিছু করার নাই। বাট যারা হচ্ছে এই চ্যাপ্টারটা মোটামুটি হলেও পারো, অবশ্যই দেখে যাবা, কারণ এখানে একটা চ্যাপ্টারেই ম্যাথ আছে। তো এই ম্যাথ যদি আনসার করো, যদি ম্যাথ ঠিক থাকে, তাহলে তোমার একদম মানে পুরোপুরি মার্ক পাবা আর কি। বাকিগুলোতে তো তোমাকে কিছুটা রচনামূলক লেখা লিখতে হয়। সো এখানে টিচাররা চাইবেই নাম্বার কাটতে পারে, বাট এই চ্যাপ্টারে নাম্বার কাটার সুযোগ নাই যদি ম্যাথ আসে। আচ্ছা, এটা গেল। এরপর তোমার চ্যাপ্টার 7, এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বা। আর চ্যাপ্টার 8 এর থেকে তোমরা দেখো, যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তারা তো সবই পড়ে যাবা। সো তোমাদের জন্য আমি বলছি না যে তোমরা চ্যাপ্টার হচ্ছে চুজ করে করে পড়ে যাও। বাট যদি এমন হয় যে না, তোমার কাছে আসলে তোমার অতটুকু পড়া হয় নাই, তোমার কিছুটা চ্যাপ্টার হয়তো স্কিপ করা লাগবে, এরকম যদি হয়, তাহলে এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট ডেলএইচ এর যে ম্যাথগুলা, তোমার ডেলএইচ এর যে ম্যাথগুলা সেগুলো অ্যাটলিস্ট পড়ে যাবা। বুঝতে পারছো? তো ওই ম্যাথগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভুল হয় সেটা হচ্ছে তোমাকে যে বিক্রিয়াটা দেওয়া থাকে, সেই বিক্রিয়াটা আমরা কি করি না, আমরা হচ্ছে সাম্যাবস্থা মানে সরি, আমরা হচ্ছে সমতা করি না। সমতা না করেই ম্যাথ করে ফেলি। ধরো তোমাকে র্যান্ডম একটা বিক্রিয়া দিয়ে দিল, ধরো হচ্ছে এইভাবে করে দিল +H2, এরপর দিয়ে দিল হচ্ছে CH4। এখন এই বিক্রিয়াটা কি সমতা আছে? সমতা তো নাই। তো তুমি এই বিক্রিয়া থেকেই যদি ডেলএইচ এর হিসাব করা শুরু করো তাহলে কিন্তু ভুল হবে। তো এই চ্যাপ্টারের জন্য যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার কি বিক্রিয়া সমতা করতে হবে। আমি নেক্সটে গেলে অবশ্যই দেখাচ্ছি, ঠিক আছে? এটা কি করতে হবে? বিক্রিয়া সমতা, বিক্রিয়া সমতা, সমতা। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, বিক্রিয়া সমতার ব্যাপারটা। আচ্ছা, তাহলে এই কয়েকটা চ্যাপ্টার গেল। এখন তুমি যদি প্রিভিয়াস ইয়ারের এসএসসি প্রশ্ন দেখো, তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে হচ্ছে চ্যাপ্টার 11 থেকে। চ্যাপ্টার 11, এরপর হচ্ছে চ্যাপ্টার 5 থেকে অলওয়েজ আসে, কারণ ওইখানে তোমার রাসায়নিক বন্ধন নিয়ে এই জিনিসপত্রগুলো আছে, তো ওইখান থেকে আসে। তো তোমাদের চ্যাপ্টার 11, এখন এটার ক্ষেত্রেও এমন হয় যে কেউ কেউ এই চ্যাপ্টারটা পড়েই যায় না, আবার কেউ কেউ আছে যারা এই চ্যাপ্টারটা পছন্দ করে, কারণ এখানে যদি একবার তুমি ওই রোড ম্যাপটা বুঝে যাও যে বিক্রিয়া কোনটার মাধ্যমে কোথায় পৌঁছাতে হবে, তাহলে বেশ ইজি। তো তোমরা যারা এটা পড়েছো তারা ট্রাই করবা, মানে সরি, যারা পড়ো নাই তারা ট্রাই করবে এই চ্যাপ্টারটা পড়ে যাওয়ার, কারণ এখান থেকে তোমার একটা সিকিউ তো মাস্ট আসবেই, আবার এমসিকিউ অনেকগুলো আসবে। আবার ধরো এমনও হয় যে অনেক সময় এই একটা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ দিয়ে দেয়। তো তোমার যদি এই কয়েকটা চ্যাপ্টার যদি তুমি মোটামুটি পড়ে যাও, তাহলে তোমার অনেকগুলো মানে সিকিউর প্রিপারেশন হয়ে যাচ্ছে। তোমার টোটাল 4টা সিকিউ আনসার করতে হবে। তো এই কয়েকটা চ্যাপ্টার পড়লে তোমার 4টা সিকিউ অবভিয়াসলি হয়ে গেছে, এটার বাইরে কখনোই আসবে না। আর যারা হচ্ছে চ্যাপ্টার 9 পছন্দ করো, তারা চ্যাপ্টার 9ও পড়ে যেতে পারো, কারণ এখান থেকেও জেনারেলি কি হয়, এসএসসি পরীক্ষাতে সব থেকে বেশি সিকিউ আসছে হচ্ছে চ্যাপ্টার 11, এরপর আসছে চ্যাপ্টার 5, এরপর কিন্তু চ্যাপ্টার 9, যদিও আমরা মনে করি যে এই চ্যাপ্টারটা একটু কম ইম্পর্টেন্ট, বাট এখান থেকে আসলে সব থেকে বেশি সিকিউ আসছে। তো যারা এটা পছন্দ করো তারা এখান থেকে করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? তো বাট এই চ্যাপ্টার গুলো অবশ্যই পড়ে যাবা, বাকি যেগুলো আমি দেখালাম এগুলো অবশ্যই পড়ে যাওয়ার ট্রাই করবা।
এখন আসো আমাদের যে নাম্বারের যে বিভাজনটা, সেখানে দেখো তুমি এমসিকিউ 25 নাম্বার। এখন এমসিকিউ তে অবভিয়াসলি ট্রাই করতে হবে মিনিমাম যাতে তোমার 23 থাকে। এখন আমি বলেছি 100 তে 100 পাওয়ার, সো যারা 100 তে 100 পেতে চাও তাদেরকে তো 25ই পেতে হবে। সো এখন এই এমসিকিউ তে 25-এ 25 পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, কোন জায়গাটাতে আসলে আমরা মিস করে যাই। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তোমার হচ্ছে আমরা অনেকেই পড়াশোনা করি, সবগুলো চ্যাপ্টারই ভালোভাবে পড়ি, কিন্তু আমাদের প্রশ্ন নিয়ে কোনো আইডিয়াই থাকে না। মানে ধরো আমরা পর্যায় সারণী পুরোপুরি পড়লাম, কিন্তু আমি বইয়ের মধ্যে থেকে সবকিছু পড়ে ফেলেছি, কিন্তু আমি এটাই জানি না যে আয়ন, কোন আয়নের সাইজ কোনটা বড় হবে কোনটা ছোট হবে, এই যে এমসিকিউ গুলো আসে এগুলো কিভাবে সলভ করতে হয়। তো এরকম যখন তুমি যে কোনো একটা ভিডিও দেখতে পারো এমসিকিউর জন্য, কিংবা যে কোনো একটা গাইড যখন নিবা, তোমাকে আমি বলছি না যে একদম 300 400 সবগুলো এমসিকিউ করে ফেলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তুমি প্রথম 40 50টা করো, তোমার একটা আইডিয়া হয়ে যাবে। তো এমসিকিউর জন্য সবার প্রথমে 1 নাম্বার কথা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কোত্থেকে প্র্যাকটিস করবো, যে কোনো বই থেকে করো, কোনো সমস্যা নাই, যে কোনো গাইড বই থেকে তুমি করো। যে কোনো গাইড বইয়েই তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারে তোমার হচ্ছে প্রশ্নগুলো থাকে। তো ওই বইগুলো থেকে যদি তুমি মোটামুটি ধরো 40 50টা, যেখানে হচ্ছে সবগুলা টাইপ ইনভলভ, ঠিক আছে, এমন না যে জাস্ট একটা টাইপেরই এমসিকিউ করে গেল, এরকম হলে হবে না। সবগুলা টাইপেরই মোটামুটি ধরো যদি 2 3টা এমসিকিউ করে যাও, তাহলে তোমার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের এমসিকিউ আসতেছে, তখন একটা মেন্টাল প্রিপারেশন থাকবে। সো এটা যাতে না হয় যে তুমি একদম পরীক্ষায় গিয়ে বুঝতেছো যে কি ধরনের প্রশ্ন আসে, এটা যাতে না হয়। যদিও তোমরা অনেকগুলো পরীক্ষা অলরেডি দিয়ে এসেছো, কিন্তু এই যে ধরো এসএসসি তে যেরকম প্রশ্ন হয়, প্রি টেস্টের প্রশ্ন মোটামুটি ওই ধরনেরই হবে। সো তোমার হচ্ছে মানে সহজ কঠিনের ব্যাপার বলছি না, যে যেই টাইপের প্রশ্ন আসে সেই টাইপগুলো। সো ওই টাইপগুলো যদি তুমি একটা আইডিয়া নিয়ে যেতে পারো, অনেক ভালো করবা। সো যে কোনো বই আগে মেইন বই পড়তে হবে, অবভিয়াসলি এটা এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। আগে মেইন বই পড়তে হবে, আগে মেইন বইয়ে কি কি আছে সেগুলো অবভিয়াসলি দেখতে হবে। এরপর অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই তোমার হচ্ছে যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ তে এই জিনিসটা বাদ দেওয়া যাবে না। এইবার যদি আসি আমার তোমার হচ্ছে এসকিউ। এসকিউর ক্ষেত্রে আমি যেটা দেখেছি, তোমরা মানে এই পার্টটাকে মনে করো যে আমাকে অনেক কিছু পড়তে হবে, এসকিউ হয়তো এখান থেকে আসতে পারে ওইখান থেকে আসতে পারে, বাট আসলে এসকিউর জন্য তোমার আলাদা প্রিপারেশন নেওয়ার খুব একটা দরকার নাই। কেন দরকার নাই, কারণ তুমি যখন হচ্ছে সিকিউ করতেছো, তো সিকিউর টাইমে তুমি অনুধাবনের প্রশ্নগুলো দেখতেছো, কিংবা তুমি যখন এমসিকিউর জন্য কোনো একটা চ্যাপ্টার পড়তেছো, দেখো তুমি যখন পর্যায় সারণী পড়বা তখন তুমি আয়নীকরণ শক্তি পড়তেছো, তাহলে আয়নীকরণ শক্তি কাকে বলে সেটা তোমাকে অবশ্যই পড়তে হবে, সেটাই এসকিউর একটা প্রশ্ন। আবার ধরো তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি পড়তেছো, এখন আয়নীকরণ শক্তি কিভাবে চেঞ্জ হয় সেটা একটা প্রশ্ন হতে পারে। যৌগমূলকগুলোর যোজনী কিভাবে নির্ধারিত হয়, কিংবা কোন একটা মৌলের তোমার হচ্ছে সংকেত কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো তো তুমি চ্যাপ্টার পড়ার টাইমে পড়তেছই। তো ওই জিনিসগুলো অবশ্যই এসকিউর জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ডলি সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, তুমি যখন সিকিউ করবা, সিকিউর যে অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকে সেগুলো অবশ্যই দেখে দেখে যাবা। মানে এমন না যে সব লিখে লিখে করতে হবে, আমি কখনোই এটা সাজেস্ট করবো না যে তোমাকে সব এসকিউ লিখে যাইতে হবে। তুমি জাস্ট একবার দেখে যাও, আইডিয়াটা বুঝে যাও যে তুমি এটা কেন হচ্ছে বা ওইটা কেন হচ্ছে, ওইটা ব্যাখ্যা করাটাই এসকিউ। তো এখানে যেহেতু তোমার হচ্ছে 2 নাম্বার থাকে, তো এখানে আসলে খুব একটা নাম্বার কাটার সুযোগ নাই যদি তুমি মোটামুটি লিখতে পারো। আর যেটা ট্রাই করবা, ধরো তোমাকে একটা জিনিস ব্যাখ্যামূলক প্রশ্ন দিল, সেটা অনুধাবনের জন্য হতে পারে বা হচ্ছে এসকিউর জন্য হতে পারে, তখন যেটা করবা, ধরো তোমাকে বললো কোন একটা জিনিসের আয়নীকরণ শক্তির ক্রমটা বর্ণনা করতে। এখন দেখো অনেকে আমরা যেটা করি, জাস্ট ক্রমটা লিখে দিই যে এর বেশি এর কম এর কম এরকম, কিন্তু বর্ণনা করো মানে হচ্ছে এই জিনিসটা কিভাবে হলো সেটা তোমাকে বলতে হবে। সো প্রথমে তুমি যেটা করবে, একদম হচ্ছে সেফ থাকার জন্য শুরুতে আয়নীকরণ শক্তি কি সেটা লিখবা, এরপর আয়নীকরণ শক্তির ক্রমটা কিরকম সেটা লিখবা, এরপর তুমি মানে এই যে এই ক্রম অনুযায়ী এটা হবে এরকম ভাবে লিখে দিবা। তাহলে তোমার এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। মানে বেসিক্যালি তুমি যেটা অনুধাবনমূলক প্রশ্নে করো, তো নাম্বার যাতে কাটার সুযোগ না দাও তুমি স্যারকে। আচ্ছা, থার্ডলি হচ্ছে তোমার সিকিউ আর প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল নিয়ে আসলে মানে আমার বলার তেমন কিছু নাই, এটা তোমাদের স্কুলের টিচারদের উপর ডিপেন্ড করে অনেকটুকু। বাট যেটা করবা সেটা হচ্ছে একটু পড়ে যাবা, যে যেগুলো আসে প্র্যাকটিক্যালের মধ্যে। ধরো বিভিন্ন যে এমসিকিউর জন্য যখন তুমি পড়ছো না, তখন হচ্ছে বিভিন্ন প্রশ্ন থাকে, যেমন হচ্ছে ধরো এরকম হতে পারে যে PH4, এটা হচ্ছে ফসফোনিয়াম এটার নাম, কিংবা হচ্ছে তোমার PO4 3-, এটা হচ্ছে তোমার ফসফেট। তো তোমাকে বলতে পারে এটার নাম কি, ফসফেট হতে পারে, কিংবা ধরো এটার তোমার যোজনী কত 3, কিংবা চার্জ কত 3-, ঠিক আছে, কিংবা তোমাকে বলবে অ্যামোনিয়াম ফসফেট, তো অ্যামোনিয়াম মানে কি NH4+, আবার ফসফেট মানে কি PO4 3-। এখন দেখো এটার যোজনী কত 3, তাহলে এটার যোজনী এখানে যাবে, এটার যোজনী এখানে যাবে,
তো অ্যামোনিয়াম ফসফেট তোমাকে সংকেত জিজ্ঞেস করলো। তো এরকম যদি বিভিন্ন প্রশ্ন আসে, কিংবা ধরো তোমার জৈব যৌগ থেকে মানে হচ্ছে চ্যাপ্টার 11 থেকে যদি প্রশ্ন করে যে এটা কিভাবে তৈরি করবা বা এখান থেকে এখানে কিভাবে যাবা, তো ওইগুলা তুমি যখন অন্য চ্যাপ্টার গুলো মানে পরীক্ষার জন্য পড়তেছো এমনিতেই হয়ে যাবে। তো এটা নিয়ে খুব একটা আলাদাভাবে টেনশন করার দরকার নাই। তোমার যেটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিকিউ লেখার স্টাইলটা। কারণ আমাদের রসায়নে যেহেতু অনেক বেশি হচ্ছে তোমার রিটেন সিকিউ আসে, যেমন ধরো যে কোনো জিনিস তুমি পর্যায় সারণী বলো, রাসায়নিক বন্ধনে আয়নিক বন্ধন ব্যাখ্যা বলো, তুমি যে কোনোটাই সিকিউ যখন লিখতে যাবা তখন স্যারের যদি ইচ্ছা হয় যে না আমি কিছু নাম্বার কেটে দিব, তখন স্যার নাম্বার কেটে দিতেই পারে। সো ট্রাই করতে হবে স্যারকে যাতে সেই সুযোগ দেওয়া না যায়। সেই জন্য সবগুলো সিকিউ যখন লিখবা, বেসিক্যালি যেগুলোতে রিটেন থাকবে সেগুলোর ক্ষেত্রে কিছু জিনিস মেনটেন করবা। সেটা তোমার মতো তুমি গুছায় নাও, কোনো সমস্যা নেই, কিন্তু কিছু জিনিস মেনটেন করতে হবে। তুমি ধরো গাইড দেখে বা বিভিন্ন ভাবে গুছায় নাও। কিরকম জিনিসগুলো গুছানো হতে পারে, যেমন ধরো তোমাকে বললো যে হচ্ছে ধরো যে কোনো একটা সমযোজী বন্ধন, যেমন ধরো এই প্রশ্নটা তো অনেক আসে, যেমন একটা PCl3 আছে আর একটা হচ্ছে PCl5। তা একটা প্রশ্ন দেয় যে তোমাকে ধরো একটাকে পি কে হচ্ছে ধরো এক্স দেখালো, এরপর হচ্ছে এটাকে হচ্ছে ওয়াই দেখালো, এরপর বললো যে হচ্ছে এক্স এবং ওয়াই যোগের মধ্যে, সরি এক্স এবং ওয়াই মৌলের যৌগগুলোর মধ্যে একটিতে অষ্টক নিয়ম মানে অন্যটিতে মানে না। এই ধরনের প্রশ্ন আসে। তো এরকম প্রশ্ন যদি আসে তুমি যেটা করবা, এক নাম্বার প্রথমত দেখো বলতে হবে এরা কোন কোন মৌলগুলা। ফার্স্ট অবভিয়াসলি এক্স কি ওয়াই কি সেগুলো বলতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা ব্যাখ্যা করবা যে হচ্ছে মানে এক্স হচ্ছে ধরো তোমাকে বলে দিচ্ছে যে হচ্ছে 15 নাম্বার গ্রুপের মধ্যে আছে, 3 নাম্বার পর্যায়ে আছে, তাহলে এটা ফসফরাস হবে। আর হচ্ছে ধরো ওয়াই বলে দিচ্ছে যে 17 নাম্বার গ্রুপে আছে, 3 নাম্বার পর্যায়ে আছে, তাহলে হচ্ছে তোমার ওয়াই ক্লোরিন হবে। এভাবে করে লিখবা যে সুতরাং এই মৌলটি ক্লোরিন। এখন সেকেন্ডারি বলা হচ্ছে কি তাদের মধ্যে একটি যৌগ অষ্টক নিয়ম মানে অন্যটি মানে না। তাহলে প্রথমে কি করবা, প্রথমে আগে তুমি আসলে কি তুমি যে জানো সেটা বলে দিবা যে হচ্ছে একটি যৌগ কি হবে, একটি যৌগ ধরো হচ্ছে একটি যৌগ হবে PCl3, অন্যটি হবে তোমার কি PCl5। এই প্রশ্নটা খুবই কমন, যারা মোটামুটি পড়াশোনা করছো তারা এই প্রশ্নটা অবভিয়াসলি দেখছো অনেকবার। আচ্ছা, তো এইগুলো লিখবা। এইবার দেখো একটা অষ্টক নিয়ম মানে তাহলে কি ব্যাখ্যা করবা অষ্টক নিয়মটা। তো তোমাকে দেখো আমি যেটা যে আইডিয়াটা বলতেছি সেটা বুঝো। যখনই যেই জিনিসটাতে যাইতে হবে সেই জিনিসটা আগে ব্যাখ্যা করবা। যেমন ধরো তোমাকে বলছে আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো, তাহলে আগে আয়নীকরণ শক্তি কি সেটা ব্যাখ্যা করবা। যেমন এখানে বলছে একটা অষ্টক নিয়ম মানে অন্যটা মানে না, তাহলে আগে অষ্টক নিয়ম কি সেটা একটু বলে দাও, ঠিক আছে। তাহলে তুমি ধরো অষ্টক নিয়ম কি সেটা একটু বলে দিলা। অষ্টক নিয়ম কি, যে প্রতিটি যৌগই নিষ্ক্রিয় মৌলের মতো হচ্ছে শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করতে চায়, সেটাকে অষ্টক নিয়ম বলে। এইবার এই ধরনের প্রশ্ন যখন আসবে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস কার ইলেকট্রন বিন্যাস, ফসফরাস এবং ক্লোরিনের, ঠিক আছে। তো এখন ফসফরাসের তো দুইটা ইলেকট্রন বিন্যাস করতে হবে। একটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় যেখানে হচ্ছে তার শেষ শক্তি স্তরে 3টা বিজোড় ইলেকট্রন থাকবে, আরেকটা হচ্ছে তোমার উত্তেজিত অবস্থায় যেখানে 5টা ইলেকট্রন হয়ে যাবে। তো ওই ইলেকট্রন বিন্যাসটা দেখাবা। তাহলে এবার স্বাভাবিক অবস্থায় যখন হবে তুমি লিখবা যে হচ্ছে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এবার অষ্টক নিয়মটা ব্যাখ্যা করবা যে ফসফরাসের শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন সে শেয়ার করে ক্লোরিন থেকে পাবে, তাহলে শেষ শক্তি স্তরে 8টা হলো, তাহলে হচ্ছে অষ্টক নিয়ম পালন করছে। এইবার যদি তোমার টাইম থাকে, দেখো জেনারেলি টাইম পাওয়াটা আসলে কিছুটা ইজি, কারণ এখানে তোমাকে মোটামুটি 75 মার্ক আনসার করতে হচ্ছে। তো যারা টাইম পাবা তো তারা চেষ্টা করবা, বা এটা মাস্ট আসলে, সেটা হচ্ছে চিত্র এঁকে দিবা। PCl3 চিত্র কি করবা, ফসফরাসের পরমাণু আঁকবা, পাশে 3টা ক্লোরিন আঁকবা, এভাবে করে এঁকে দিবা। এবার যখন হচ্ছে তোমার অষ্টক নিয়মের ব্যতিক্রম, সেখানে কি হচ্ছে ফসফরাসের শেষ শক্তি স্তরে 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাহলে এবার কি হচ্ছে অষ্টক সম্প্রসারণ হচ্ছে। তো সিমিলারলি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস দেখিয়ে তোমার হচ্ছে ওই ব্যাখ্যাটা করবে, এরপর হচ্ছে চিত্র আঁকবা। তাহলে এখানে দেখো তোমার যতগুলা জিনিস আসার কথা সেই জিনিসগুলো কিন্তু চলে আসছে। তো এখানে নাম্বার কাটার সুযোগ নাই। এটা শুধুমাত্র এটার জন্য না, যখনই তুমি যে কোনো রচনামূলক প্রশ্ন লিখতে যাবা, চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 এগুলো থেকেই তো আসে, ঠিক আছে। তো এখান থেকে তুমি অবশ্যই কি করবা, কিংবা রাসায়নিক বিক্রিয়া ধরো জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে হচ্ছে, সো ফার্স্টে বলে দিবা কোনটা জারণ বিজারণ বিক্রিয়া, এরপর দেখাবা যে এটার জারণ ঘটতেছে এটার বিজারণ ঘটতেছে, তো ফাইনালি দুইটা যোগ করে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, এইভাবে। তো এই যে ক্রমগুলা মাথার মধ্যে নিয়ে যাবা, গাইড দেখে হোক বা যেভাবেই হোক, এমন না যে সব লিখে লিখে করে যেতে হবে, বাট এই আইডিয়া গুলো নিয়ে যাবা। এটা করলে তোমার সিকিউতে আসলে নাম্বার কাটার সুযোগ খুবই কম। তো তোমার মোটামুটি এরকম ভাবে যদি তুমি প্রিপারেশন নাও, ফার্স্ট প্রিপারেশন কি, যে তোমার কোন কোন চ্যাপ্টার গুলো তুমি একদম ভালোভাবে সিকিউর জন্য পড়বা সেটা ডিসাইড করবা। তো ভালোভাবে আমি তোমাকে সাজেস্ট করছি যে এই কয়েকটা চ্যাপ্টার পড়তে, ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো অ্যাটলিস্ট পড়ে যাইতে। তো এগুলোর মধ্যে সেকেন্ড জিনিস কি, সিকিউ কোথা থেকে আসে সেই আইডিয়াটা, সেটা কোত্থেকে বুঝবা। যে কোনো একটা তোমার হাতের কাছ থেকে গাইড নাও, গাইডের মধ্যে দেখো ফার্স্ট 10টা সিকিউ দেখো, তুমি বুঝে যাবা যে কোনটা থেকে বারবার সিকিউ আসতেছে। যেমন ধরো চ্যাপ্টার 3 তে তুমি গেলা, চ্যাপ্টার 3 তে আইসোটোপ আর ইলেকট্রন বিন্যাস বাদে তো কিছুই নাই,
ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আছে, আর হচ্ছে তোমার আইসোটোপ আছে, আর হচ্ছে অনেক সময় চ্যাপ্টার 3 এর সাথে চ্যাপ্টার 2 এর ব্যাপন হারটা মিলাই দেয়, কিংবা হচ্ছে শীতলীকরণ গ্রাফটা মিলাই দেয়। তুমি যদি একবার গাইড করো তাহলে বুঝে যাবে। তাহলে তুমি জাস্ট ওই টপিক গুলো আগে সিকিউর জন্য একদম ভালোভাবে সেম ধরনের কয়েকটা সিকিউ দেখো, একটা লিখো, তাহলেই হয়ে যাবে। এরপর হচ্ছে বাকি যেগুলো আছে সিমিলারলি যাও, তাহলে তুমি দেখবা যে সেম ধরনের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে। তো ওইগুলোর উপর আগে নিজেকে একদম 100% প্রিপেয়ার করে ফেলো। সেকেন্ডলি কি, এখন তুমি সিকিউ তো নিচ্ছো, সিকিউ তো ধরো 7টার প্রিপারেশন হয়ে গেছে বা 4টা 5টার প্রিপারেশন হয়ে গেছে, এখন এমসিকিউর জন্য তো সবই পড়তে হবে। তো যারা হচ্ছে 100 পেতে চাও তাদেরকে অবভিয়াসলি সব পড়তে হবে। সো এমসিকিউর জন্য কি বলছি, শুধু বই পড়ে গেলে হবে না, তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো বা তোমার হাতের কাছে যেই শিটই আছে যেটাই আছে সেটার নিয়ে তোমাকে প্রশ্নগুলোর আইডিয়া নিয়ে যেতে হবে যে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন হয়েছে। থার্ড বলেছি যে এসকিউর কথা এবং সিকিউ লেখার নিয়মের কথা। এসকিউর জন্য আমি বলেছি যে আলাদা প্রিপারেশন নেওয়ার দরকার নাই, তুমি কি করবা, যখনই সিকিউ করবা তখন অনুধাবন প্রশ্নগুলো একবার দেখে যাবা, আর যখন চ্যাপ্টারটা পড়তেছো তখন তো তুমি অবভিয়াসলি ওই সংজ্ঞা বা বিভিন্ন ধরনের জিনিসগুলো পড়তেছোই। তো এটা আর হচ্ছে তোমার লাস্টে হচ্ছে সিকিউ লেখার নিয়মের কথা বলেছি। তো অলওয়েজ ট্রাই করবা যাতে সবকিছু ওইভাবে উল্লেখ থাকে, এন্ড হচ্ছে একটু প্যারা করে লিখবা, যাতে এক প্যারার মধ্যে এমন না হয় যে স্যারকে খুঁজে বের করতে হচ্ছে। যখনই তুমি জারণ বিজারণ করতেছো, বিক্রিয়া লিখতেছো, প্যারা করে লিখবা যে এখানে আছে এই জারণ বিক্রিয়া, জারণ অর্থ বিক্রিয়া, ফাঁকা জায়গা রেখে এরপর আরো ফাঁকা জায়গা রেখে, ঠিক আছে? এইভাবে করে যদি রাখো তাহলে তোমার মোটামুটি খাতাটাও দেখতে সুন্দর দেখাবে এবং তোমার ওভারঅল প্রিপারেশনটাও ভালো হবে। তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। তোমরা যদি কোন একটা চ্যাপ্টার অনেক বেশি হার্ড মনে হয় তাহলে কমেন্ট করতে পারো যে কোন চ্যাপ্টারটার প্রিপারেশন তোমার জন্য লাগবে, বা আমি কোন চ্যাপ্টার ভিডিও দিলে তোমার জন্য ভালো হবে। তাহলে হোপফুলি তোমার ওই প্রিপারেশনটাও হয়ে যাবে। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, হোপফুলি সামনে দেখা হবে।